সকালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের কন্ডিশনে স্বাগতিকদের এগিয়ে রাখছেন মুশফিক। টাইগারদের সমীহ করছে লঙ্কানরা। দুই টিমেরই অনেক সুযোগ আছে ভালো কিছু রেজাল্ট 5 দিনে বের করে নেওয়ার। 7 দিনের মধ্যে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হবেন মাশরাফি, বললেন বিসিবি চিকিৎসক। 6 দলের পরিবর্তে 8 দলের অংশগ্রহণে হবে ইমার্জিং কাপ। বিসিএলে আবারও তুষার ইমরানের ডাবল সেঞ্চুরি। মধ্যাঞ্চলের বিপক্ষে 700 রানের পাহাড়ে দক্ষিণাঞ্চল। শিরোপার সুবাস পাচ্ছে উত্তরাঞ্চল। এবং ওয়ার্ল্ড হকি লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ওমানকে শক্তিশালী মানলেও জয়ের লক্ষ্য স্বাগতিকদের। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। দর্শক, বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আরো একটি সিরিজ বাংলাদেশে কালকে শুরু হচ্ছে ব্যস্ত সূচির মধ্যে। তো এই সিরিজ নিয়ে কথা বলবো, তার আগে কালকের ম্যাচের প্রিভিউ আমরা একটু দেখে আসি। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মঙ্গলবার সকালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে সফরকারীদের সমীহ করে এই ম্যাচে মাঠে নামবে লঙ্কানরা। অন্যদিকে নিজেদের কন্ডিশনে লঙ্কানরা ফেভারিট ও শক্তিশালী বলেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মুশফিক। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10:30টায়। সালাউদ্দিন আল মামুনের ছবিতে শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন এস.এম. ইকবাল। গলের উইকেটটাই হতে পারে এই টেস্টের সবচেয়ে বড় ফ্যাক্টর, এমন উপলব্ধি থেকে কিনা এর আচরণ পর্যবেক্ষণে ব্যস্ত মুশফিক। শুধু মুশিই নন, নিজের দেশের উইকেটটাও যেন হাথুরুর কাছে দুর্বোধ্য এক রহস্য। তাই এই লঙ্কানও ব্যস্ত হয়ে পড়লেন উইকেটের আচরণ বুঝতে। গেল কবছর ধরে টেস্ট ক্রিকেটে নিজেদের উত্থানের জানান দিচ্ছে টাইগাররা, কিন্তু হচ্ছে করেও জয়গুলো থেকে যাচ্ছে অধরা। যার পেছনে ব্যর্থতা হোক ব্যাটিং কিংবা ফিল্ডিং এর, মুশফিকের এবারের চাওয়া গুরু দায়িত্বটা পালন করুক ব্যাটসম্যানরাই। লাস্ট আমরা 2 সপ্তাহ ধরে যে ট্রেনিং গুলো করছে এবং যে ম্যাচ খেলেছে এবং তাতে ইনশাআল্লাহ সব ব্যাটসম্যানদেরকে খুব ভালো টাচে মনে হচ্ছে এবং আশা করব কালকে থেকে যে টেস্টটা শুরু হচ্ছে তারা সেখানে তাদের আগের যে ফর্ম তারা সেই ফর্মগুলো ফিরে পাবে এবং বাংলাদেশ টিম যেন ভালো খেলে সেই জন্য তারা কন্ট্রিবিউট করবে। এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে সবচেয়ে বড় যে সাফল্য এসেছে বাংলাদেশের, তার পাণ্ডুলিপি রচিত হয়েছিল গলেই। এটা যদি হয় এই ম্যাচের অনুপ্রেরণা, তাহলে সেখানে বাড়তি রসদি দিচ্ছে লঙ্কান ডেরায় সাঙ্গা কিংবা মাহেলার মতো ব্যাটিং দানবের অনুপস্থিতি। ওদের টিমে অনেকগুলো পরিবর্তন আছে এবং অনেক সিনিয়র প্লেয়ার তাদের টিমেও নেই। তো আমাদের টিমে অনেকেই যে লাস্ট টাইম এসেছিলাম ওখানে 1-2 জন আমাদের বেস্ট যারা প্লেয়ার তারা খেলে নাই, তো তারাও আমাদের টিমে আছে। তো আমি বলবো ওভারঅল দুই টিমেরই অনেক সুযোগ আছে ভালো কিছু রেজাল্ট 5 দিনে বের করে নেওয়ার। একটু হলেও আত্মবিশ্বাস যোগায় যে না এই উইকেটে এবং এই টিমের সাথে খেলে আমরা ভালো খেলতে পেরেছিলাম। তো এটা একটা অনেক বড় মেন্টাল সাপোর্ট থাকে। বাট আমি আবার বলছি যে এটা একদমই টোটালি পুরো চেঞ্জ ওদের অ্যাটাক। আপনি যদি বলেন যে হেরাত ছাড়া আমরা কিন্তু ওই টেস্টে আর কেউই এখন তাদের টিমে নেই। এদিকে ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে বাংলাদেশ যে এখন অনেক পরিণত, বিষয়টা বেশ ভালোই জানা শ্রীলঙ্কার। তাই এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক অবস্থানে লঙ্কান স্কিপার। It's going to be a challenging series. সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেকটাই উন্নতি করেছে। ওদের দলে বেশ কজন বিশ্বমানের ক্রিকেটার আছে, তাই ওদের বিপক্ষে সিরিজটি বেশ চ্যালেঞ্জিং হবে। তবে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। And on my team. টেস্ট ক্রিকেটে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের প্রত্যাশার প্রাপ্তির মেলবন্ধনটা হয়েছিল এখানেই। তারই রোমন্থন যদি আরো একবার হয় গলের এই স্পোর্টস ক্লাবে, তাহলে তো বলাই যায় শততম টেস্টের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণাটা টাইগাররা পাবে এখান থেকেই। এস.এম. ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। দর্শক, আপনাদের আগেই জানিয়েছিলাম আমাদের সঙ্গে কথা বলতে উপস্থিত আছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আমরা তার সাথে আলোচনায় যাচ্ছি। আশরাফুল ভাই, আমরা জানি যে শ্রীলঙ্কা আপনার অনেক স্মৃতি আছে এবং শ্রীলঙ্কার দল হিসেবে কিন্তু আপনার যদি বলি প্রিয় প্রতিপক্ষ। তো সেই দলের বিপক্ষে আবারও বাংলাদেশ মুখোমুখি হচ্ছে এবং গলে যেখানে আপনার একটা ঐতিহাসিক ইনিংসও খেলেছেন 190 রানের। কি মনে হচ্ছে এই টেস্ট সিরিজকে সামনে রেখে যে শ্রীলঙ্কার দলটা নতুন, বাংলাদেশ দল তো ভালো খেলে আসছে অনেকদিন ধরে? অবশ্যই ওভারঅল এখন পর্যন্ত আমরা 16টা টেস্ট ম্যাচ খেলেছি। কখনোই কিন্তু আমরা ফেভারিট হিসেবে খেলি নাই। এইবার কিন্তু আমরা 17 নম্বর টেস্ট ম্যাচটা যে খেলবো আজকে সকাল থেকে
আমরা কিন্তু ফেভারিট Favourite হিসেবে হিসেবে। খেলবো, কারণ দুইটা টিম যদি আমরা দেখি যে লাস্ট কয়েকটা সিরিজেই কিন্তু সাঙ্গাকারা, মাহেলা, দিলশান তাদের এদের অভাবটা বোঝা গেছে। হ্যাঁ, তো এই বড় বড় তারকারা নাই এবং আমাদের টিমটাও কিন্তু চমৎকার খেলছে লাস্ট 2-2.5 বছর ধরে আমরা অসাধারণ খেলছি, ওয়ান ডে বলেন এবং টেস্ট ক্রিকেটও টেস্টও জিতেছি, হ্যাঁ, ইংল্যান্ডকে অল্প হারালাম। অল্প টেস্ট ম্যাচ খেলছি, বেশি খেলা হচ্ছে না কিন্তু আমরা ভালো খেলছি। জি। তো এই টেস্ট সিরিজটা খুবই একটা ইন্টারেস্টিং একটা টেস্ট সিরিজ হবে আমার কাছে মনে হয়, কারণ দুইটা টিমের যদি বলি আমাদের টিমটা কিন্তু একটু ব্যালেন্স আমি মনে করি। অবশ্যই। পেস বোলিং স্পিনারও আছে ভালো। মুস্তাফিজ আসাতে আমার মনে হয় যে আমাদের পেস ইউনিটটা আরো স্ট্রং হয়েছে, কারণ নিউজিল্যান্ড এবং আপনার ইন্ডিয়া টেস্ট ম্যাচে কিন্তু আমরা মুস্তাফিজকে অনেক ওকে মিস পাইনি, জি, করেছি। অবশ্যই। তো এদিক দিয়ে আমি মনে করি যে টাফ হবে, ইজি হবে না, কারণ লাস্ট টেস্ট সিরিজটা কিন্তু অস্ট্রেলিয়াকে তারা হোয়াইট ওয়াশ করেছে 3-0-তে হারিয়েছিল তাদের হোম কন্ডিশনে। তো এত সহজ হবে না, যদিও তারা নতুন একটা সাইড, কিন্তু কঠিন হবে। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে খেলতে পারি, বিশেষ করে যারা সিনিয়র ব্যাটসম্যান, লাস্ট কয়েকটা সিরিজে কিন্তু আমরা বড় বড় স্কোর দেখছি যে তামিম সাকিব ডাবল করেছে, সেঞ্চুরি তামিম, জি। করলো, মুশফিকও সেঞ্চুরি করেছে back to back। এই দিক দিয়ে এইটাই আমি মনে করি যে আমাদের সিনিয়ররা যদি এই দুইটা টেস্ট ম্যাচে, আমি পার্সোনালি লোক আর কি আশা করবো যে যারা সেট হবে এবং 100 যদি করে তারা যেন ডাবল সেঞ্চুরি বড় করে। করে, জি। হ্যাঁ, দুইটা টেস্ট ম্যাচে যে অ্যাটলিস্ট দুইটা ডাবল সেঞ্চুরি দেখতে পারে, এইটাই আশা করবো আমি। তো গলের উইকেট আপনি খেলেছিলেন, মুশফিক কিন্তু বলছে যে এই উইকেট একটু ডিফারেন্ট হবে এবং গরম একটা ফ্যাক্টর, যে এখন গতবারের তুলনায় আজকে সংবাদ সম্মেলনে বলেছেন যে বেশি গরম, এটা কতটুকু ফ্যাক্টর হতে পারে? শ্রীলঙ্কায় আসলে সবসময় যখনই খেলতে গিয়েছি প্রচুর আমাদের থেকে একটু ডিফারেন্ট, গরম এবং আপনার আর্দ্রতা বেশি, খুব ঘামে। আর্দ্রতা বেশি, ঘাম প্রচুর হয়। এই সমস্যাটা সবসময় ছিল প্রত্যেকটা ট্যুরেই। কিন্তু গলে সাধারণত সুনামির আগে যেই ধরনের উইকেট ছিল, যে আপনি স্পিনিং উইকেট ছিল, কিন্তু সুনামির পরে কিন্তু নতুন করে বিল্ড করেছে নতুন স্টেডিয়ামটা। stadium, জি। তো আমরা যখন খেলেছিলাম 2013-তে চমৎকার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। এই টেস্ট ম্যাচে যা শুনলাম যে মুশফিকেরও ইন্টারভিউতে শুনলাম যে আসলে একটু ঘাস রাখা হচ্ছে, হয়তো ফার্স্ট ডে এবং সেকেন্ড ডে তে হয়তো সিম বোলাররা হেল্প পাবে এখান থেকে। যেহেতু শ্রীলঙ্কা রিসেন্টলি তারা সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া ট্যুর করে এসেছে, জি। সেই কারণেই হয়তো তারা উইকেটে ঘাস রাখার চিন্তা ভাবনা করে এসেছে, কারণ জাস্ট রিসেন্ট তারা শেষ করে এসেছে সিমিং কন্ডিশন অন্যরকম, থেকে। জি, অন্যরকম হ্যাঁ, এই condition। কারণেই তারা হয়তো চিন্তা করেছে যে না, আমরা আমাদের সাথে হয়তো সিম কন্ডিশনই খেলার চিন্তা ভাবনা করেছে। জি। তো সেক্ষেত্রে তো বাংলাদেশ একাদশে আমরা জানি যে তাইজুলকে ধরা হচ্ছে যে তাইজুল অথবা শুভাশিসের একজনকে হয়তো নেবে, কারণ মুস্তাফিজ তাসকিন মোটামুটি নিশ্চিত একাদশে। সেক্ষেত্রে তো শুভাশিসের একটা সুযোগ হচ্ছে বা একটা চান্স থাকছে একাদশে খেলার। জি, অবশ্যই। প্র্যাকটিস ম্যাচটা যে 12 জন খেলেছে বাংলাদেশ টিমে, হয়তোবা সেই 12 জন থেকেই টিমটা 11 করা জন হবে, হবে, জি। 11 জন হবে, হয়তোবা তাইজুল বা সুভাশিসের একজন। একজন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে রুবেল হোসেন যদি টিমে থাকতো তাহলে ভালো হতো, কারণ শুভাশিসের পরিবর্তে, কারণ তার এক্সপিরিয়েন্স ছিল, অলমোস্ট লাস্ট 10 বছর ধরে বাংলাদেশ টিমে খেলছে এবং বিসিএল খুব চমৎকার ভালো বল ball করেছে। করেছে। এই সব দিক দিয়ে চিন্তা করে আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে শুভাশিসের জায়গায় হয়তোবা রুবেল হোসেন থাকলে পুরান বলে তার রিভার্স সুইং এক্সপিরিয়েন্সটা আমরা যেটা আমরা কাজে লাগাতে সবসময় দেখেছি। তো এই জায়গাটাতে হয়তোবা একটু মিসিং হতে পারে যদি আমরা 3টা পেস বোলার খেলাই, যদিও হয়তোবা ওনারা একটা প্ল্যান করেছে ক্যাপ্টেন এবং কোচ, শুভাশিসই হয়তোবা খেলবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মতামত যে আমি এক্সপিরিয়েন্সের দিকে যেতাম, রুবেলের দিকে। মুশফিক তো দীর্ঘদিন প্রায় 10 বছর পর কিপিং ছেড়ে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন, যদিও তার কোনো ইনজুরি নেই। ইতিবাচক হিসেবে দেখছেন বিষয়টাকে? আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে মুশফিকের নাম্বার 4-এ ব্যাটিং করা উচিত, কারণ টেকনিক্যালি সবচেয়ে সাউন্ড আমাদের টিমে, বাংলাদেশ টিমে, এবং ফার্স্ট বাংলাদেশি হিসেবে সে 200 করেছে, তার মানে সে ক্যাপেবল বড় ইনিংস খেলার। ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে সে কিন্তু পার্টনার পাচ্ছে না বড় ইনিংস খেলার জন্য, তো যেহেতু নাম্বার 6-এ ব্যাটিং করে। এবং আমার মনে হয় যে আমাদের এখন কয়েকটা উইকেট কিপার এসেছে ভালো, লিটন এবং সোয়ান খুবই চমৎকার উইকেট কিপার। লিটন ব্যাটিং এ খুব চমৎকার, তার টেস্ট ক্যারিয়ারটা যখন স্টার্ট করেছিল সে কিন্তু খুব ভালো খেলেছিল, 3টা টেস্ট ম্যাচ খেলেছে, 35-এর মতন অ্যাভারেজ, একটা 50 আছে। তো আমার মনে হয় যে অতটা ডিফারেন্ট তৈরি হবে না, কারণ মুশফিক কিপিং না করলে যদি লিটন করে
যেহেতু সাব্বির নাম্বার 7-এ ব্যাটিং করতো, সেই ব্যাটিংটা কিন্তু আমরা মিস করব না। কিন্তু আমরা একটা ভালো পজিটিভ দিক যে মুশফিক 4-এ ব্যাটিং করলে আমরা বড় ইনিংস আশা করতে পারি, কারণ শ্রীলঙ্কাও কিন্তু সে চমৎকার শ্রীলঙ্কার প্রতি এগেইনস্টে সে চমৎকার খেলে এসেছে এবং আপনার পর সর্বোচ্চ রান, হ্যাঁ। তো আমার বিশ্বাস যে 4-এ ব্যাটিংটা আমাদের টিমের জন্য বেনিফিট হবে, কারণ সে যদি স্টার্ট পায় তখন 100, 200, 250, 300 মারতে পারবে। সেটাই। তো এই পরিসংখ্যানে আমাদের একটা রিপোর্ট আছে যে বাংলাদেশের আসলে শ্রীলঙ্কার বিপক্ষে কার কেমন রান বা কেমন পরিসংখ্যান, সেটা আমরা একটু দেখে এসে আবার আপনার সাথে আলোচনায় ফিরছি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিদেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষেই সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যদিও টেস্টের পরিসংখ্যানে দুই দলের শক্তির পার্থক্য রয়েছে বিশাল ব্যবধানে। 16টি ম্যাচের ইতিহাস, বাংলাদেশের অর্জন কেবল 2টি ড্র, যার একটি আবার সেই ঐতিহাসিক গলেই। বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসের কিছু পরিসংখ্যান নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের প্রতিবেদনটি। 2000 সালে টেস্ট খেলা শুরুর পর থেকে দেশের বাইরের হিসেবে শ্রীলঙ্কার মাটিতেই বাংলাদেশের খেলা টেস্টের সংখ্যা সবচেয়ে বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত 16 বারের দেখায় 14 বারই টাইগাররা পেয়েছে হারের স্বাদ। সফলতার ঝুলিতে টাইগাররা জড়ো করতে পেরেছে কেবল 2টি ড্র। আর শ্রীলঙ্কার মাটিতেই স্বাগতিকদের বিপক্ষে 10টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে 2013 সালের ঐতিহাসিক গল টেস্টে ড্র ছাড়া বাকি 9টিতেই জয় পকেটে পুরেছে শ্রীলঙ্কা। সেই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের গড়া 638 রানের ইনিংসটি টেস্টে এখন পর্যন্ত টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ হিসেবে জায়গা ধরে রেখেছে। আর সেখানেই আশরাফুলের 190 রানের ইনিংস আজও ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে আছে। লাল সবুজদের হয়ে টেস্টে তার প্রথম ডাবল সেঞ্চুরি হবার কথা থাকলেও আশরাফুল নিজেই সেই সম্ভাবনায় পানি ঢেলে দিলেও হতাশ হতে হয়নি এদেশের অগণিত ক্রিকেট ভক্তদের। মুশফিকের ব্যাটের চওড়া হাসিতে টাইগাররা খুঁজে পায় তাদের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিয়ানকে। শ্রীলঙ্কার মাটিতে সফলতার দিক বিবেচনা করলে ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকই সবচেয়ে এগিয়ে। স্বাগতিকদের বিপক্ষে 4টি ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন 348 রান। তার ওপরে স্বাগতিকদের বিপক্ষে লঙ্কা ভূমিতে সবচেয়ে সফল ব্যাটসম্যান আশরাফুল। বর্তমানে দলে থাকা ক্রিকেটারদের মধ্যে বোলিংয়ে অবশ্য সবাইকে তাক লাগিয়ে দিয়ে রিয়াদ রয়েছেন লঙ্কানদের মাটিতে টাইগারদের সেরা বোলার হয়ে, যদিও 2 ম্যাচে তার শিকার মাত্র 4টি উইকেট। ইতিহাস কিংবা পরিসংখ্যান সবকিছুই পাল্টে দেওয়ার সামর্থ্য টাইগারদের এই দলটির আছে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে টাইগার ক্রিকেট ভক্তরা তো এই কথাটি মনে ধারণ করেই সকাল সন্ধ্যা কাটাচ্ছেন। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরছি মোহাম্মদ আশরাফুলের সঙ্গে। আমরা পরিসংখ্যানে দেখছিলাম যে আসলে তাদের শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের বোলারদের তেমন কোনো ভালো বা কোনো রেকর্ড নেই, তবে এই দলটিতে মুস্তাফিজ আছেন, মিরাজ আছে এবং সাকিব আছে। তো তাদেরকে 20 উইকেট নেওয়া সম্ভব এই বাংলাদেশের এই বোলিং অ্যাটাক দিয়ে তাদের মাটিতে? যদি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় ডিফিকাল্ট, সত্যি কথা। কারণ এখনো আমরা যদি দেখি যে আমাদের হয়তোবা হেল্প ছাড়া যদি ইংল্যান্ডের সাথে আমরা যে টেস্ট ম্যাচটা উইন করেছি সেখানে কিন্তু ডে 1 থেকে স্পিন হয়েছিল, এই কারণে মিরাজ কিন্তু অসাধারণ বল করেছে। কিন্তু উইকেটে যদি হেল্প না থাকে আসলে এখনো মুস্তাফিজ 100% ফিট না, তাসকিনও 100% দিতে পারবে কিনা ঠিক বলতে পারছি না। এই কারণে আমার কাছে মনে হয় যে ডিফিকাল্ট হয়ে যাবে 20টা উইকেট নেওয়া। এই কারণে আমার কাছে মনে হয় যে আসলে 2টা টেস্ট ম্যাচে যদি আমরা ড্র করতে পারি, আমাদের ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিতে পারে যে বড় ফার্স্ট ইনিংসে যদি আমরা বড় রান করতে পারি 400 450 করলে প্লাস, হ্যাঁ, যত সেট হলে যেন আমরা আর কি বড় 100 দেখতে পাই, এটাই হলে তাহলে হয়তো টেস্ট ম্যাচগুলো ড্র করা সম্ভব। কারণ 20টা উইকেট নিতে হলে একটু উইকেটে হেল্প লাগবে, যেহেতু সিমিং কন্ডিশন হবে, হয়তো সিম বোলাররা যদি ভালো বল করে ফার্স্টে তাহলে সম্ভব হবে। আর সেক্ষেত্রে মিরাজের যদি বলি যে সে প্রথম 2 টেস্টে 19 উইকেট নিল, এরপরে 3 টেস্টে পেয়েছেন মাত্র 6 উইকেট, যদিও সেগুলো নিউজিল্যান্ডে ছিল, 2টি টেস্ট, একটি টেস্ট ভারতে। সেক্ষেত্রে তার এবং কিছুদিন আগে উনি কিন্তু বেস্ট ডেবিউট্যান্টের পুরস্কার পেয়েছেন ক্রিকইনফোর। তার উপর কি একটু চ্যালেঞ্জ হচ্ছে না যে ভালো করতে হবে, তার নিজের মধ্যে তো একটা তাড়না আসছে নিশ্চয়ই? মিরাজ ভালো বল করছে, কিন্তু আসলে উইকেট নেওয়ার জন্য আসলে একটু লাক ফেভার প্রয়োজন হয়। সে খুবই লাকি ছিল যে প্রথম 2টা টেস্ট ম্যাচ খেলেছে আমাদের হোম কন্ডিশনে, এবং ফার্স্ট টাইম আমাদের এই 16 বছর টেস্ট ক্যারিয়ারে আমরা এই প্রথম ইংল্যান্ডের সাথে অসাধারণ একটা উইকেট তৈরি করেছি যে ডে 1 থেকে স্পিন হয়েছে। কখনই এই ধরনের উইকেট আমরা খেলে অভ্যস্ত না।
তো পরের দুইটা টেস্ট ম্যাচে অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের কন্ডিশনে সেখানে সে আসলে ভালো বল করেছে কিন্তু জি, উইকেট wicket পাওয়াটা পায়নি, ডিফিকাল্ট। ইন্ডিয়ার এগেনস্টও সে ভালো বল করেছে কিন্তু সেখানেও উইকেট পাওয়াটা ডিফিকাল্ট, কারণ তারা চমৎকার ব্যাটিং করেছে, batting লম্বা করেছে। ব্যাটিং লাইন আপ। তো মিরাজের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে আসলে যত দিন যাবে সামনে সামনে। জাস্ট ইয়াং, মাত্র আন্ডার 19 খেলে এসেছে, কিন্তু সে একটা পজিটিভ দিক যে তার কনফিডেন্স লেভেল অনেক হাই। উইকেট না পেলেও কিন্তু সে কিন্তু একই জায়গায় বল করার চেষ্টা করছে। উইকেট হেল্প না হলে আসলে ডিফিকাল্ট, আমাদের যে কোনো বলারের জন্য উইকেট নেওয়াটা ডিফিকাল্ট। আর মুস্তাফিজ ব্যাক করছে, এটা অবশ্যই বাংলাদেশের সবাই অনেক আশাবাদী যে মুস্তাফিজ যেভাবে তার আবির্ভাব হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে, শ্রীলঙ্কা নিশ্চয়ই ভালো কিছু করবে। এবং মুশফিকও কিন্তু বলেছেন যে শ্রীলঙ্কান বেশিরভাগ ক্রিকেটারই তাকে খেলেনি, তো তাদের জন্য এটা কঠিন হবে প্রথমবার মুস্তাফিজের মুখোমুখি হওয়াটা। অবশ্যই মুস্তাফিজ যদি পুরোপুরি ফিট থাকে তাহলে যে ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট ওকে খেলা ফেস করাটা। কিন্তু প্রবলেমটা হয়েছে তার এই শর্ট ক্যারিয়ারে কিন্তু অলরেডি সে 3 থেকে 4 বার ইনজুরিতে পড়ে গিয়েছে। তো তাকে আমাদের সুন্দর মতন ইউজ করতে হবে। আর অ্যাকচুয়ালি কারণ রিসেন্টলি সেও নিউজিল্যান্ডে ওয়ানডে এবং টি20 খেলেছে একটা একটা করে। তো লঙ্গার ভার্সনে আমাদের লঙ্গার ভার্সনে এখানে 2টা ম্যাচ খেললো। তো এখনো 100% দিতে পারবে কিনা আমি শিওর না, কারণ এখনো যেহেতু শোল্ডার ইনজুরি হয়েছে। তো তা যেহেতু একটা টেস্ট ম্যাচে অ্যাটলিস্ট 2টা ইনিংস 20 উইকেট নিতে হলে একটা বলারের মিনিমাম 35 থেকে 40 ওভার বল করতে হবে যদি আপনার তারা ব্যাটসম্যানের ভালো ব্যাটিং করে। তো এই দিকে আসলে সে কতটুকু ফিট এটা আমি ঠিক বলতে পারবো না যে এই মুহূর্তে। আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আসলে আরেকটু টাইম নিয়ে যদি আমরা তাকে টেস্ট খেলাতাম তাহলে হয়তো ভালো হতো, আমাদের ওর জন্য ভালো ওর জন্য ভালো সেটা। আর একটু যদি শ্রীলঙ্কা দলের কথা বলি, যে রঙ্গনা হেরাত অধিনায়কত্ব করছেন, অ্যাঞ্জেলো ম্যাথুস নেই। রঙ্গনা হেরাত কিন্তু নিজেদের মানে ঘরের মাটিতে 41 টেস্ট খেলে 410 উইকেট পেয়েছেন, মানে গড়ে প্রতি টেস্টে 10 উইকেট। তো তাকে মোকাবেলা করাটা বাংলাদেশের জন্য আলাদা অবশ্যই একটা স্ট্র্যাটেজি থাকা উচিত তার জন্য। অবশ্যই এটা তো প্রত্যেকটা টিমেরই থাকে, এবং আমরা জানি যে শ্রীলঙ্কা মুরলীধরনের পরে বেস্ট স্পিনার তাদের শ্রীলঙ্কার, এবং সে অসাধারণ বল করে আসছে। লাস্ট সিরিজেও জিম্বাবুয়ের সাথেও সে চমৎকার বল করেছে। তো অবশ্যই আমাদের সেটাও কিন্তু অধিনায়ক ছিলেন, অধিনায়ক ছিল। তো অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের তো একটা প্ল্যান আছে, আমাদের টিম ম্যানেজমেন্টের তো একটা প্ল্যান আছে অবশ্যই। যদি উইকেটে অতটা হেল্প না থাকে আমার মনে হয় না যে আসলে হেরাত অতটা ডিফিকাল্ট হবে আমাদের জন্য। আপনি তো খেলেছেন হেরাতকে, অনেকবারই খেলেছেন, তো হেরাতের আসলে এমন কিছু আছে কিনা যে খুব অর্ডিনারি মনে হচ্ছে, নাকি সে স্পেশাল কিছু আছে তার বোলিং এ? মানে তার ওর স্পেশাল যে জিনিসটা, সে একই জায়গায় বল করে, আপনার হয়তো বিগ টার্নার না কিন্তু একই জায়গায় আপনাকে প্রত্যেকটা বল পেস ভেরিয়েশন করবে হয়তোবা। তো উইকেটে যদি বেশি হেল্প না থাকে তাহলে হয়তোবা আমরা সার্ভাইভ করে যাব। উইকেটে যদি একটু হেল্প থাকে তখন হয়তোবা আমাদের একটু টাফ টাইম দিবে, কিন্তু আমার মনে হয় না যে অতটা সমস্যা হবে, কারণ আমাদের তাইজুল এবং সাকিবকে খেলে হয়তোবা আমাদের ব্যাটসম্যানরা হেরাতকে খেলতে অতটা ডিফিকাল্ট হবে বলে মনে হয় না, যদিও সে 1 নম্বর বোলার তাদের টিমের। এছাড়া দিলরুয়ান পেরেরা কিন্তু আছেন অফ স্পিনার, এবং বাংলাদেশ দলে কিন্তু প্রায় 4-5 জন 5 জন লেফট হ্যান্ড ব্যাটসম্যান আছে। তো অবশ্যই অফ স্পিনার আমাদের লেফট হ্যান্ডি ব্যাটসম্যানের জন্য থ্রেড হবে। তো যদি সেটাই বলছিলাম যে উইকেটে যদি ঘাস থাকে হয়তোবা স্পিনার অতটা এফেক্টিভ হবে না, পেস বোলিং হয়তোবা এফেক্টিভ হবে, কারণ তাদের পেস বোলাররা কিন্তু খুব চমৎকার বল করেছে আপনার সাউথ আফ্রিকা সিরিজে। আর চান্দিমালের কথা একটু আসবো, যে চান্দিমাল কিন্তু এই দলের বলতে গেলে হেরাতের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, এবং সম্প্রতি খুব একটা ফর্মে ছিলেন না, ঠিক প্রস্তুতি ম্যাচে কিন্তু 190 করেছেন। চান্দিমাল অ্যাকচুয়ালি আসলে ওর যদি লাস্ট 1-2 বছর বা লাস্ট 3 বছরের রেকর্ডই আমরা দেখি, সে ওয়ানডে এবং টি20তে হয়তো অতটা সাকসেসফুল না, কিন্তু টেস্ট ক্রিকেটে কিন্তু সে খুব চমৎকার খেলছে। সাউথ আফ্রিকায় গিয়েও কিন্তু সেঞ্চুরি করেছে টেস্ট ক্রিকেটে, এবং আমাদের সাথে 5টা ইনিংসে 3টা সেঞ্চুরি করেছে, অলমোস্ট 125 রানের অ্যাভারেজ তার। তো অবশ্যই সাঙ্গাকারা, মাহেলা, দিলশান চলে যাওয়ার পরে এখন ব্যাটিং যেহেতু অ্যাঞ্জেলো ম্যাথুস নাই, সেই জায়গায় অবশ্যই তাকে একটা বিগ রোল পার্ট করবে। আমরা যদি আর্লি তাকে তার উইকেটে নিয়ে নিতে পারি আমাদের জন্য অনেকটা প্লাস পয়েন্ট হবে। আর বাংলাদেশের ওভারঅল কথা বলতে চাচ্ছিলাম শেষবারের মতো, যে বাংলাদেশের এই টেস্টে আপনি বলছিলেন যে ড্র করার জন্য, কিন্তু বাংলাদেশের কোচ কিন্তু আমরা জানি শুরু থেকে খুব অ্যাগ্রেসিভ, এবং উনি আসলে সবসময় চাই যে অ্যাগ্রেসিভ তার ক্রিকেটাররাও খেলুক। সেক্ষেত্রে কি বাংলাদেশের শুরু থেকে জয়ের জন্যই খেলা উচিত, নাকি আপাতত জাস্ট প্রথম টেস্টটা ড্র করে
এরপরে যদি আরো একটি টেস্ট আছে সেই টেস্টে না, ডেফিনেটলি প্রত্যেকটা ক্রিকেটারই প্রত্যেকটা টিমই কিন্তু জিতার জন্যই খেলে। তো এ বি সি ডি সব প্ল্যানই থাকা উচিত। তো যেহেতু আমাদের বুঝতে হবে যে আসলে জিতার জন্য আমাদের কি কি প্ল্যান, সেটা তো করা আছেই। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই জিতার জন্য আমাদের 20টা উইকেট নেওয়ার মতন, এখনো যদি উইকেটে হেল্প না থাকে তাহলে আসলে উইকেট নেওয়ার মতন বোলার এখনো আমাদের তৈরি হয় নাই। আস্তে আস্তে হবে, কারণ এই কারণে আমি বলছি, কারণ আমাদের যে পেস বোলার ইউনিটটা দেখেন, যদি মুস্তাফিজ, তাসকিন এবং সুভাশিস তিনজনই কিন্তু একদম একটা দুইটা তিনটা করে টেস্ট ম্যাচ খেলেছে, কোনো এক্সপিরিয়েন্সই নাই। যদি এই তিনজনের মধ্যে আবার দুইজনই কিন্তু আর তাসকিন অলমোস্ট 4 বছর পরে টানা 3টা ম্যাচ খেললো, হ্যাঁ, তো মুস্তাফিজও 2 বছর পর আবার খেলছে। তো এইভাবে ওরা যদি একটা আবার ইনজুরিতে পড়ে যায় তখন কিন্তু আমাদের ডিফিকাল্ট হয়ে যাবে, সামনে অনেক খেলা আছে। এই কারণে আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। আমরা যে ফার্স্ট ইনিংসে বড় রান করতে পারি, 500 প্লাস রান করতে পারি, তখন হয়তো আমরা চিন্তা করতে পারি যে না, টেস্ট ম্যাচটা কিভাবে জিততে হয়। কারণ আমরা যদি দেখেন যে রিসেন্টলি নিউজিল্যান্ডের সাথে 595 রান করে হেরে গিয়েছে, সেকেন্ড ইনিংস ব্যাটিংটা আমাদের ফেল করেছে। তো এইসব জিনিসগুলো চিন্তা করে আমার মনে হয় যে ফার্স্টে এমন একটা পজিশনে যাওয়া উচিত যে ম্যাচটা যেন আমরা না হারি, তারপরে জিতার বা ড্র, এই দুইটা পজিশনে যেন যায়। আসলে শেষ একটা প্রশ্ন করবো যে বাংলাদেশ দলের কোচিং স্টাফ যারা আছেন, চন্দ্রঘাতুর সিং, সামরাবীরা, মারুফ ভিলাভারেন এবং আজকে একজন নতুন ফিজিও নিয়োগ দেওয়া হয়েছে, সবাই শ্রীলঙ্কান। এটা কতটা বাংলাদেশের আসলে হেল্প করবে আপনার মনে হচ্ছে? অবশ্যই হেল্প করবে, কারণ 4 জনই শ্রীলঙ্কান এবং শ্রীলঙ্কান। অ্যাকচুয়ালি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা আমরা এখানে বসেও কিন্তু আমরা জানি যে আসলে শ্রীলঙ্কান কারা খেলছে, কারণ রিসেন্টলি যে টিমগুলো সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সাথে খেললো, কারা কারা খেলছে আমরা একটু ফলো করলেই কিন্তু আমরা এখান থেকে বসেও কিন্তু একটা প্ল্যান করতে পারি। আর যেহেতু ওরা 4 জনই শ্রীলঙ্কান, ডেফিনেটলি একটা তো হেল্প থাকবেই। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে এতদিন খেলার পরে আমার মনে হয় না যে এতটা এফেক্ট হবে যে শ্রীলঙ্কানরা থাকলেই যে আমাদের উপকার হবে, খুবই বেশি উপকার। ওইটা অ্যাকচুয়ালি আসলে ক্রিকেটারদেরই খেলতে হবে। আমার যেটা আশা থাকবে যে যারা সিনিয়র, লাস্ট 10 বছর ধরে 11 বছর ধরে আমরা খেলছি, যেমন তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, যারাই সুযোগ পাবে এবং যদি সেট হয় বড় ইনিংস যেন খেলে, তখনই আসলে একটা ফাইট কিছু করা সম্ভব। আশরাফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ। সপ্তাহখানেকের মধ্যে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবেন মাশরাফি বিন মুর্তজা। ইনজুরিতে পড়ে পুনর্বাসনে থাকা টাইগারদের রঙিন পোশাকের অধিনায়ককে নিয়ে এমনই সুখবর দিলেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। এছাড়া আরেক পেসার মোহাম্মদ শহীদের অবস্থার উন্নতি হয়েছে বলেও জানান তিনি। নিউজিল্যান্ড সফরে ইনজুরিতে পড়েন টাইগারদের সীমিত ওভারের দলপতি মাশরাফি বিন মুর্তজা। তবে সৌভাগ্যের ব্যাপার, ম্যাশ আঙুলে চোট পান সিরিজের শেষ টি-20তে, যেটি কিউইদের বিপক্ষে রঙিন পোশাকে ছিল সিরিজের শেষ ম্যাচও। পরের সিরিজে ভারতে ছিল শুধু একটি টেস্ট। তবে চিন্তা ছিল শ্রীলঙ্কা সফরের আগে পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারবেন তো নড়াইল এক্সপ্রেস। 6 সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। জিমের পাশাপাশি ফুল রান আপে বোলিং করাও শুরু করেছেন তিনি। যেহেতু থাম সবচেয়ে ইম্পর্টেন্ট আঙ্গুল, ডান হাতের থাম, এই জন্য আমরা চাইছি না যে পুশ করতে গিয়ে ব্যথাটাকে বাড়িয়ে দিক। গতকাল মাশরাফি বোলিং করেছে এবং বোলিংয়ের যে ফিডব্যাক আমরা পেয়েছি যথেষ্ট সন্তোষজনক, এবং আমি আশা করছি এই ধরনের অগ্রগতি অব্যাহত থাকে, তাহলে সপ্তাহখানেকের মধ্যে ও পুরো রিদম এবং ফিটনেসও ফিরে পাবে। এদিকে অস্ট্রেলিয়া থেকে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন আরেক পেসার মোহাম্মদ শহীদ। বিপিএল এ ইনজুরিতে পড়ে মাঠ থেকে ছিটকে যাওয়া এই ইনফর্ম পেসারকে নিয়েও সুসংবাদ দিয়েছেন চিকিৎসক। 5 মাসের মধ্যে আশা করছি আবার কম্পিটিটিভ ক্রিকেটে ফিরে আসবে। মাত্র ফিরে আসলো দেশে, এক সপ্তাহের মতো হয়েছে অপারেশনের। তো আমরা প্রথম অবস্থায় ওর নন ওয়েট বিয়ারিং কিছু অ্যাক্টিভিটিস করাবো, রেঞ্জ অফ দ্য মোশন এক্সারসাইজেস করাবো। প্রাথমিক উদ্দেশ্য থাকবে ওর হাঁটুটা যেন পুরোপুরি ভাঁজ করা যেতে পারে, পেইন ফ্রি রেঞ্জ অফ মোশনটা যেন ফিরে পায়, এবং সাধারণত দেখা যায় প্রায় সপ্তাহ 4-এর মতো সময় লাগে এই অবস্থায় ফিরে আসতে। শারীরিক অবস্থার হিসেবে শ্রীলঙ্কায় খেলার মতো প্রস্তুত নন শহীদ, তাই আপাতত তার কথা সরিয়ে রাখা যাক। বিসিবি চিকিৎসক শোনান আরেক বিপত্তির কথা। বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্টের ভেন্যু গলে এখন খুবই গরম। এমন কন্ডিশনে টাইগারদের অসুস্থ হবার সম্ভাবনাটাও যে একটু বেশি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ফিজিওর দায়িত্ব পেলেন লঙ্কান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান থিহান চন্দ্রমোহন। এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবের দায়িত্ব পালন করা 37 বছর বয়সী এই ফিজিও টাইগারদের সঙ্গে থাকবেন শুধুমাত্র এ সফরেই। তবে স্পিন বোলিং কোচ নিয়োগের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বিসিবি, জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন।
এছাড়াও 6 দলের পরিবর্তে ইমার্জিং কাপ টুর্নামেন্টে 8 দল অংশ নেবে বলে নিশ্চিত করেছেন তিনি। বেতন নিয়ে বনিবনা না হওয়া সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মতের অমিলে চুক্তি বাড়ানো হয়নি নিউজিল্যান্ড ও ভারত সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকা জিম্বাবুয়েল ফিজিও ডিন কলমের সঙ্গে। এরপর থেকেই ক্রিকেট পাড়ায় ছিল কৌতূহল, কে হচ্ছেন মাশরাফি মুশফিকদের পরবর্তী ফিজিও। মূলত দেশের বাইরে টানা সিরিজ আর সাম্প্রতিক সময়ে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা ইনজুরিতে পড়ায় ফিটনেস নিয়ে ভাবনাটা ছিল বেশি। নতুন ফিজিও নিয়োগে আপাতত সুরাহা হলো সেটিরই। আপাতত শব্দটি বলতে হচ্ছে কারণ শুধুমাত্র শ্রীলঙ্কা সফরের জন্যই তড়িঘড়ি করে টাইগারদের ফিজিওর দায়িত্ব দেওয়া হয়েছে থিহান চন্দ্রমোহনকে। নতুন ফিজিও নিয়োগ করার ব্যাপারে আমাদের ব্যবস্থা নিতে হয়েছে এবং সেভাবেই আমরা অস্ট্রেলিয়ান সিটিজেন ডিন তিহান বাংলাদেশ টিমের সাথে আজকে জয়েন করছেন উনি as an interim physio for this Sri Lanka series. শ্রীলঙ্কার বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান ফিজিও এর আগে ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া বুশ রেঞ্জার্স ও ভিক্টোরিয়া স্টার্সের ফিজিও ছিলেন তিনি। তবে শ্রীলঙ্কা সফরে যোগ দিলেও পুরো সিরিজে তাকে পাওয়া নিয়ে আছে সংশয়। ট্যুর শুরু হয়ে গেছে, এখানে কিন্তু আসলে কোনো স্কোপ ছিল না, এছাড়া কোনো বিকল্প। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একজন ফিজিও নেওয়ার প্রয়োজন ছিল এবং সেই প্রয়োজনকে সামনে রেখে আমাদের খুব তাড়াতাড়ি কাজ করতে হয়েছে এবং উই আর লাকি যে আমরা একজন এক্সপেরিয়েন্সড একজন ফিজিও পেয়েছি ফর দিস শ্রীলঙ্কা সিরিজ। এদিকে আসন্ন ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট 6 দলের পরিবর্তে হবে 8 দলের। প্রাথমিকভাবে 8টি দল নিয়ে করার পরিকল্পনা থাকলেও ব্যাটে বলে মিলছিল না সব দলের সূচি। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপালের সঙ্গে সপ্তম দল হিসেবে অংশগ্রহণ নিশ্চিত করেছে মালয়েশিয়া। ইনিশিয়ালি যে বিষয়গুলো ছিল, 2টা টিম অ্যাভেলেবল ছিল না, তার পরবর্তীতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আরো 2টা দলকে অন্তর্ভুক্ত করে এখন এটা একটা 8 টিমস কম্পিটিশন। চিটাগং এবং কক্সবাজারের মোট 4টা ভেন্যুতে খেলা হবে এবং এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলাটা চিটাগংয়ে হবে। ফাইনাল ম্যাচ আমরা আশা করছি জোহরা মেজর স্টেডিয়ামে হবে। 25 মার্চ থেকে শুরু হবার কথা এই টুর্নামেন্ট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর, আবারও ডাবল সেঞ্চুরি করলেন তুষার ইমরান। শেষ রাউন্ডের দ্বিতীয় দিনে তুষার ও শাহরিয়ার নাফিসের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে দক্ষিণাঞ্চল। বিকেএসপিতে দ্বিতীয় দিন শেষে মধ্যাঞ্চলের বিপক্ষে বিসিএল এ 1 ইনিংসে দলীয় সর্বোচ্চ 8 উইকেটে 701 রান সংগ্রহ করেছে তারা। অন্যদিকে ফতুল্লায় পূর্বাঞ্চলের বিপক্ষে 374 রানে অল আউট হয়েছে উত্তরাঞ্চল। জবাবে দিন শেষে পূর্বাঞ্চলের সংগ্রহ 7 উইকেটে 192 রান। বিকেএসপিতে প্রথম দিনে করা 2 উইকেটে 325 রান নিয়ে খেলতে নামে দক্ষিণাঞ্চলের 2 সেঞ্চুরিয়ান মোহাম্মদ মিঠুন ও তুষার ইমরান। আগের দিনের ব্যক্তিগত 127 রানের সঙ্গে মাত্র 4 রান যোগ করে ফিরে যান মিঠুন। তবে শাহরিয়ার নাফিসকে সঙ্গে নিয়ে খেলতে থাকেন তুষার ইমরান। গেল মাসে বিকেএসপিতে এবারের মৌসুমে প্রথম ডাবল সেঞ্চুরি করা অভিজ্ঞ এই ব্যাটসম্যান একই মাঠে পেয়ে যান দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। তবে ক্যারিয়ার সেরা ইনিংস গড়তে পারেননি তিনি। শেষ পর্যন্ত আউট হন 217 রানে। এরপর দলের হাল ধরেন শাহরিয়ার নাফিস। আলামিনকে সঙ্গে নিয়ে 56 রানে জুটি গড়েন তিনি। মধ্যাঞ্চলের বোলারদের হতাশ করে প্রথম শ্রেণীর ক্যারিয়ারে 13তম সেঞ্চুরি তুলে নেন নাফিস। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষে তিনি অপরাজিত থাকেন 170 রানে। আর স্কোরবোর্ডে দক্ষিণাঞ্চল তোলে 701 রান। বিসিএল এ যে কোনো দলের 1 ইনিংসে এটাই সর্বোচ্চ স্কোর। তবে বাংলাদেশের প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস এটি। এর আগে জাতীয় লিগে রাজশাহীর বিপক্ষে ঢাকা বিভাগ 1 ইনিংসে করেছিল সর্বোচ্চ 756 রান। আর সিলেটের বিপক্ষে বরিশালের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ছিল 712। আরেক ম্যাচে শেষ রাউন্ডের আগেই 19 পয়েন্ট নিয়ে শিরোপার পথে বেশ এগিয়ে থাকা উত্তরাঞ্চল দ্বিতীয় দিনে যোগ করতে পারে মাত্র 79 রান। আগের দিনের 5 উইকেটে 305 রান নিয়ে খেলতে নামা নাসির 40 ও শান্ত 43 রানে আউট হলে দলের হাল ধরেন ধীমান ঘোষ। 50 পূর্ণ করতে মাত্র 3 রানের আক্ষেপ নিয়ে আউট হন তিনি। এরপর আর কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে না পারলে সবকটি উইকেট হারিয়ে উত্তরাঞ্চলের ইনিংস থামে 374 রানে। জবাবে শুরুতেই ধাক্কা খায় পূর্বাঞ্চল। ওপেনার আফিফ হোসেন আউট হন মাত্র 2 রানে। আরেক ওপেনার সাইফুদ্দিনও দ্রুত আউট হলে চাপে পড়ে যায় পূর্বাঞ্চল। অধিনায়ক অলোক কাপালি কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও তিনিও ফিরে যান 32 রানে। শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে ক্রিজে টিকে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও রাহাত ফেরদৌস। সাইফুদ্দিনের 35 ও রাহাতের 23 রানের অপরাজিত ইনিংসে 7 উইকেটে 192 রানে দিন শেষ করে পূর্বাঞ্চল। উত্তরাঞ্চলের বোলার শফিউল ইসলাম নেন 5টি উইকেট। শামীম ইকবাল, সময় সংবাদ। খেলার সময় আরো থাকছে, ইপিএল এ কিছুক্ষণ পর ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে চেলসি। লা লিগায় সেভিয়ার প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেজ। হকির খবর, ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ওমানকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই মানছেন স্বাগতিক অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। তবে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে এবং আগের ম্যাচের ভুলগুলো শুধরে জয় নিয়ে মাঠ ছাড়তে চান কোচ অলিভার কাটস। মাওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বিকেল 4টায়। সবশেষ কয়েকটি ম্যাচের ফলাফল দেখলে ওমান আর বাংলাদেশের মধ্যকার সাপে নেউলে সম্পর্কটি স্পষ্ট হবে। র্যাঙ্কিংয়ে এক ধাপ ব্যবধান থাকা দল দুটির লড়াই মানেই চিরপ্রতিদ্বন্দ্বীর ঝাঁজ। সবশেষ ওমানের সাথে বাংলাদেশের দেখা হয়েছিল 2015 সালে এই ওয়ার্ল্ড হকি লিগেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেই ম্যাচে নির্ধারিত সময়ে 3-3 গোলে ড্র হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ করায় টাই ব্রেকে, আর সেখানেই হার মানতে হয় লাল সবুজের পতাকাধারীদের। এর আগে 2013 সালে ওমানকে 6-1 উড়িয়ে দেয় এই বাংলাদেশি। জিমি, চয়ন, আশরাফুলদের জন্য স্বস্তির খবর, ঘরের মাঠে ওমানের সাথে কখনোই হারতে হয়নি বাংলাদেশকে। তবে অতীতে জয় পরাজয় কিংবা পরিসংখ্যানের খেরোখাতা ঘাটার চেয়ে বাংলাদেশ দলের এখনকার প্রধানতম চিন্তা আগের ম্যাচের ভুলগুলো শুধরানো। গেল ম্যাচে অন্তত ডজনখানেক পেনাল্টি কর্নার হাতছাড়া করার আক্ষেপ তো আছেই। অধিনায়ক কিংবা কোচের কণ্ঠে সেখান থেকে বেরিয়ে আসার তাড়না। সেই সাথে চয়ন, আশরাফুলদের পাশেই দাঁড়াচ্ছেন কোচ ও অধিনায়ক। লাস্ট ম্যাচে অনেকগুলো পেনাল্টি কর্নার পাওয়ার পরে গোল হয়নি। তার সাথে কি লাস্ট ম্যাচে চয়ন এবং আশরাফুল গোল করার পর তাদের কনফিডেন্সটা একটু গ্রো আপ হয়েছে। আর আগামী ম্যাচে এটাই তাদের, আমি ক্যাপ্টেন হিসেবে বলবো যে তাদের কাছ থেকে আমরা গোল আশা করি, টিমও আশা করি, এবং আমার আশ্বাস যে অবশ্যই তারা কামব্যাক করবে। গেল ম্যাচের ফুটেজগুলো আমরা দেখেছি, অনেকগুলো সহজ সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। সামনের ম্যাচে আমরা আর এ ধরনের ভুল করতে চাই না। আর যার কথা বলা হচ্ছে, চয়ন কিন্তু 4টি সুযোগ পেয়েছিল, এর 2টিতে সে গোল করেছে। সুতরাং তাকে নিয়ে চিন্তা কিছু নেই। আর আশরাফুলের দুর্ভাগ্যই বলতে হবে। ওমানকে শক্তিশালী প্রতিপক্ষ মানলেও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয় নিয়ে ফিরতে সমস্যা হবে না বলেই বিশ্বাস অধিনায়কের। ওমান অবশ্যই ভালো টিম, আমরা অনেকবারই তাদের সাথে ফেস করছি, বাট সবগুলোর মধ্যে দেখা গেল যে ম্যাক্সিমাম আমরাই জয় লাভ করছি। আশা রাখি যে আগামীকালকেও আমাদের টিম জয়ের জন্য খেলবে ইনশাল্লাহ। আর সবাই যদি প্ল্যান অনুযায়ী খেলতে পারি, আমরা কোচের প্ল্যান অনুযায়ী, তা আমাদের জয় নিয়ে ফিরতে ইনশাল্লাহ সমস্যা হবে। এর আগে ওমানের বিপক্ষে বাংলাদেশের হারের দিন সে দেশের কোচ ছিলেন অলিভার কাটস। পেশাদারিত্বের বেড়াজালে এবার সেই ওমানের বিপক্ষে বাংলাদেশের কোচ হয়ে মাঠে নামছেন এই জার্মান। দলটির আদ্যপান্ত জানায় এবার সে অনুযায়ী ছক কষছেন এই কোচ। আমরা জানি যে ওমান খুবই শক্তিশালী প্রতিপক্ষ, বিশেষ করে তাদের গোলকিপার খুবই ভালো। তাছাড়া পেনাল্টিতেও তারা অনেক স্ট্রং। সেই হিসেবে আমরা কোনোভাবেই চাইবো না টাইব্রেকে যেতে, আমরা চাইবো সরাসরি জয় তুলে নিতে। রোমান, আশরাফুল, চয়নদের নান্দনিক হকির প্রদর্শনী চলুক মাওলানা ভাসানী স্টেডিয়ামের নীলাভ টার্ফে, এমনটাই প্রত্যাশা সবার। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ফুটবলের খবর। লন্ডন ডার্বিতে প্রতিশোধের মিশনে মাঠে নামবে চেলসি। লন্ডন স্টেডিয়ামে ব্লুজদের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে আজ রাত 2টায়। এদিকে লা লিগায় রাত 15:02টায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে লড়বে সেভিয়া। এই ম্যাচের জয় দিয়ে পয়েন্ট টেবিলে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য সাম্পাওলির দলের। 26 অক্টোবর 2016 ম্যাচের ভেন্যু লন্ডন স্টেডিয়াম। দুর্দান্ত এগিয়ে যাওয়া চেলসির জয়রথ থামিয়ে তাদের কষ্টের সাগরে ডুবিয়েছিল ওয়েস্ট হ্যাম। 2-1 গোলের হারে চতুর্থ রাউন্ডেই শেষ হয়ে যায় চেলসির লিগ কাপ যাত্রা। হ্যামারদের মাঠ থেকে লজ্জার হারে বিদায়ের স্মৃতি বয়ে নিয়েই এতটা পথ পাড়ি দিতে হয়েছে ব্লুজদের। সময় এসেছে প্রতিশোধ নেয়ার। লন্ডন ডার্বিতে লিগ কাপে হারের কড়া জবাব দেয়াই মূল লক্ষ্য কন্তের দলের। ম্যাচের ভেন্যু আবারও সেই লন্ডন স্টেডিয়াম। তবে বর্তমানে যে দাপুটে ফর্মে রয়েছে ব্লুজরা, তাতে এবার হয়তো চেলসিকে হারানো সহজ হবে না ওয়েস্ট হ্যামের জন্য। শেষ ম্যাচে সোয়ানসি সিটিকে 3-1 গোলে হারিয়েছে চেলসি। 26 ম্যাচ শেষে 63 পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে এখন কন্তের দলের অবস্থান। তাই লন্ডন ডার্বিতে অদম্য চেলসির পথে কাটা হয়ে ফোটার চেষ্টা করেও খুব একটা লাভ হবে না ওয়েস্ট হ্যামের। এ মৌসুমে দারুণ খেলছেন দিয়েগো কস্তা। আর মাত্র 2টি গোল করলেই ইপিএল এ পঞ্চম ফুটবলার হিসেবে ফার্নান্দো তোরেসের পর দ্রুততম 50 গোল করার রেকর্ড গড়বেন এই স্প্যানিশ ফুটবলার। ইনজুরির কারণে এ ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা আছে আলোনসো, হ্যাজার্ড ও ডেভিড লুইজের। ওয়েস্ট হ্যাম শিবিরও ইনজুরিতে বিপর্যস্ত। ইনজুরির কারণে 1 মাস ধরে মাঠের বাইরে আছেন ক্যারল। 1 ম্যাচ নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে অ্যান্তোনিওর উপর। এছাড়াও ইনজুরি আছে সাখো তোরে ও আরবেলোয়ার। দু দলের মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য ওয়েস্ট হ্যামের চেয়ে বেশ এগিয়ে আছে চেলসি। প্রিমিয়ার লিগের শেষ 21 দেখায় মাত্র 2বার ওয়েস্ট হ্যামের কাছে হেরেছে ব্লুজরা, জিতেছে 15টিতে, ড্র হয়েছে 4টি ম্যাচ। এদিকে লা লিগায় সেভিয়াকে আতিথ্য দিবে দেপোর্তিভো আলাভেস। শেষ 5 ম্যাচের একটিতেও হারেনি সেভিয়া। এ মৌসুমে হোর্হে সাম্পাওলি দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরো দলের পারফরমেন্সে এসেছে আমূল পরিবর্তন। 25 ম্যাচ শেষে 55 পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে ভালোই টিকে আছে তারা। আলাভেসের জন্য তাই কঠিন এক ম্যাচই অপেক্ষা করছে। দু দলের মুখোমুখি শেষ 5 ম্যাচের পরিসংখ্যানে 3বার জয় আছে সেভিয়ার, 2টি ম্যাচ জিতেছে আলাভেস। পারভিন আক্তার, সময় সংবাদ। নারায়ণগঞ্জে হয়ে গেল শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর। ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে সাহারা স্পোর্টিং ক্লাব।
9 জানুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্ট অংশ নিয়েছিল ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার 32টি দল। সোমবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী দলের প্রতিদ্বন্দ্বিতা করে নিহাত স্মৃতি সংঘ। ম্যাচটিতে 5 উইকেটে জয়ী হয় সাহারা। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করেন নারায়ণগঞ্জ 4 আসনের এমপি শামীম ওসমান। বিজয়ী দলকে ট্রফির পাশাপাশি 2 লাখ টাকা ও রানার্স আপ দলকে 1 লাখ টাকা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জেলার ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। মার্কা দেখে ভোট দেবো না, আমরা ব্যক্তি হিসেবে চাই ভালো থাকি। দল বা কোনো মার্কা নয়, আমরা চাই যারা কুমিল্লার উন্নতি করবে তাদেরকে আমরা মেয়র হিসেবে চাই। বাসা থেকে বের হলে আমরা ট্রাফিক ব্যবস্থাটা ভালো পাই না। কুমিল্লার জনগণই সিদ্ধান্ত নিবে নতুন মেয়র নাকি এ মেয়রকে নির্বাচিত করবে। আর বড় কথা হলো আমাদের অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থার দরকার। বিএনপি প্রার্থী অথবা আওয়ামী লীগ প্রার্থী যে আসুক, তবে আমরা আশা করি একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়। যে কুমিল্লার মানুষকে ভালোবেসে উন্নয়ন করবে তাকে আমরা ভোট দেব। আবারও স্বাগত খেলার সময়। এবার ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে 126 রানে লিড নিয়েছে স্বাগতিক ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা 276 রানের জবাবে 4 উইকেটে 213 রানের দিন শেষ করে কোহলির দল। দ্বিতীয় দিনে করা 6 উইকেটে 237 রান নিয়ে এদিন খেলতে নেমে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন স্টার্ক ও ওয়েড। তবে দলীয় 274 রানের মধ্যে ম্যাথু ওয়েড 40, স্টার্ক 26 রান করে আউট হলে 276 রানে থামে অজিদের প্রথম ইনিংস। স্বাগতিকদের পক্ষে 63 রান দিয়ে 6 উইকেট নেন রবীন্দ্র জাদেজা। 87 রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করা ভারতের টপ অর্ডারের ওপেনার লোকেশ রাহুল ও পূজারা বাদে বাকি সবাই এবারও ছিলেন ব্যর্থ। কারণ 120 রানে মুকুন্দ, কোহলি, জাদেজার উইকেট হারিয়ে বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। ক্যারিয়ারে চতুর্থ 50 করে রাহুল ব্যক্তিগত 51 রানে প্যাভিলিয়নে ফিরলেও পূজারা ও অজিঙ্কা রাহানের ব্যাটিং দৃঢ়তায় 4 উইকেটে 213 রানে দিন শেষ করেছে ভারত। চতুর্থ দিনে পূজারা অপরাজিত 79 ও রাহানে 40 রানে ব্যাটিং শুরু করবেন। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সকালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের কন্ডিশনে স্বাগতিকদের এগিয়ে রাখছেন মুশফিক। টাইগারদের সমীহ করছে লঙ্কানরা। দুই টিমেরই অনেক সুযোগ আছে ভালো কিছু রেজাল্ট 5 দিনে বের করে নেওয়ার। 7 দিনের মধ্যে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হবেন মাশরাফি, বললেন বিসিবি চিকিৎসক। 6 দলের পরিবর্তে 8 দলের অংশগ্রহণে হবে ইমার্জিং কাপ। বিসিএল এ আবারও তুষার ইমরানের ডাবল সেঞ্চুরি। মধ্যাঞ্চলের বিপক্ষে 700 রানের পাহাড়ে দক্ষিণাঞ্চল, শিরোপার সুবাস পাচ্ছে উত্তরাঞ্চল। এবং ওয়ার্ল্ড হকি লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। র্যাঙ্কিং এ এগিয়ে থাকা ওমানকে শক্তিশালী মানলেও জয়ের লক্ষ্য স্বাগতিকদের। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়ের।